সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তোর জন্য আপনাদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি 138 বছরের একটি ঐতিহ্যবাহী পেশাগত সংগঠন। দেশের অনেক পতিতদশা আইনজীবী অত্র সমিতির সদস্য ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল গণতান্ত্রিক সংগ্রামী অত্র সমিতির বিজ্ঞ সদস্যদের অবদান দেশব্যাপী স্বীকৃত। অনেক বর্ষীয়ান রাজনৈতিক নেতার গর্বের সংগঠন এই সমিতি। এই সমিতির অনেক বিজ্ঞ সদস্য দেশের প্রধান বিচারপতি, মন্ত্রী, মেয়র, এমপি, জুডিশিয়াল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হলে বিগত 26 নভেম্বর 2024 তারিখ আদালত অঙ্গনে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। ওই দিন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার পথে আদালত অঙ্গনে জড়ো হওয়া তার উগ্র সন্ত্রাসী অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দিয়ে আদালত ভবনে হামলা করে নিরীহ বিচারপ্রার্থী জনগণকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। কোর্ট, জামি মসজিদ, আইনজীবীদের চেম্বার গাড়ি ভাঙচুর করেন, দোকানপাটে হামলা, লুটতরাজ করা সহ সমগ্র আদালত ভবন ও এর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ওই দিন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য শহীদ সাইফুল ইসলাম আলিফকে উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করেন এবং হত্যা নিশ্চিত হওয়ার পরও তার প্রাণহীন দেহের উপরে পৈশাচিকভাবে আঘাত করতে থাকেন। এমন নজিরবিহীন পৈশাচিক হত্যাকাণ্ড বিভিন্ন মিডিয়া ও আপনাদের মাধ্যমে সারা বিশ্ব ও বাংলাদেশের জনগণ অবলোকন করেন এবং স্তব্ধ হয়ে যান, ভাগরুদ্ধ ও হতবাক হয়ে যান। দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ দেশব্যাপী নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন আদালতের কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি পালন, প্রতিবাদ সমাবেশ, শোক র্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দেশের মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রামের এই কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই হত্যাকাণ্ডের জন্য তদন্ত ও দ্রুত যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিগত 27/11/2024 তারিখ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় উপদেষ্টা জনাব AFM হাসান আরিফ স্যার, চট্টগ্রামের মাননীয় জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান স্যার, মাননীয় মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক ফরিদা আক্তার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম, চট্টগ্রামের বিভিন্ন আদালতে কর্মরত বিচারকবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাসিম কামাল সহ পরিষদের কর্মকর্তা নির্বাহী সদস্যবৃন্দ, সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সর্বস্তরের বিপুল সংখ্যক সাধারণ জনগণ মরহুমের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা জনাব হাসান আরিফ স্যার আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশন দেন এবং অবিলম্বে উক্ত ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনা হবে এবং দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে মর্মে আমাদের
আশ্বস্ত করেছেন। সম্মানিত আইনজীবীবৃন্দ, মাননীয় অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের বিজ্ঞ আইনজীবী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক পেশাজীবী সংগঠন, সাংবাদিক, ছাত্র সমাজ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সম্মানিত আইনজীবীবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমিতির পক্ষ থেকে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির পক্ষ থেকে পতাকা অর্ধনমিত রাখা ও কালো বেজ ধারণ 27 ও 28 নভেম্বর 2024 তারিখ চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমের কর্মবিরতি পালন করা, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা, শোক র্যালি করা, সমিতির সাংবাদিক আয়োজন, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা, সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত করা, উক্ত হত্যাকাণ্ডে ঘটনায় দায়েরকৃত মামলায় ইতিমধ্যে যে সকল আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার করা, সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দ্রুত বিচারপূর্বক সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ এতদ সংক্রান্ত সার্বিক বিষয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পর তার পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে, তার ভাই বাদী হয়ে একটি ফৌজদারি মামলা, পুলিশ বাদী হয়ে 2টি মামলা সহ ইতিমধ্যে মোট 6টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলার প্রধান আসামি সহ মামলাসমূহের বেশ কয়েকজন আসামি ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে। তজ্জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমরা হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছি, ওই দিনের ন্যাক্কারজনক এই ঘটনার সময় আদালত এলাকার নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিষ্ক্রিয়তা, সন্ত্রাসীরা এহেন নির্মম হত্যাকাণ্ড, মসজিদ, আদালত, ল চেম্বার, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর করার সুযোগ পেয়েছিল। আদালত অঙ্গনে দীর্ঘ সময় চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে রাখা হয় এবং তিনি প্রিজন ভ্যান থেকে হ্যান্ড মাইক দিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে তার অনুসারীদের ন্যাক্কারজনক এই ঘটনার নির্দেশনা দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আইনজীবী সমিতির ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কর্তৃক কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়। অধ্যকার সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসন ও সংশ্লিষ্টদের নিকট আমাদের নিম্নলিখিত দাবিসমূহ আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই। আপনাদের মাধ্যমে যে দাবিগুলো উপস্থাপন করতে চাই সেই দাবিগুলোর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত যে সকল ইসকনের সন্ত্রাসী এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার পূর্ব দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেকেন্ডলি, মসজিদ, ল চেম্বার, গাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করবে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। তৃতীয়ত, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা চিন্ময় দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলা সমূহের অন্যতম আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। চতুর্থত, হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলা সমূহের চার্জশিট প্রদানপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পঞ্চমত, ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য আমরা ইতিপূর্বে অনুরোধ জানিয়েছি এবং এখনো আমরা অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে
নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রভাবিত না করে সকল প্রকার অপপ্রচার ও চক্রান্ত থেকে বিরত থাকার জন্য দেশি বিদেশি সকল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। নিরাপদ কোনো ব্যক্তিকে হয়রানি না করার জন্য জোর দাবি জানাচ্ছি। আদালত অঙ্গনে নিরাপত্তার বিষয়ে নিরাপত্তার বৃদ্ধির জন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আদালত অঙ্গনের সুদীর্ঘকালের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখা এবং সহ অবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। এই হত্যাকাণ্ডকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল আদালত এলাকা সহ দেশব্যাপী একটি বিশৃঙ্খলা ও অরাজকর পরিস্থিতির সৃষ্টির পায়তারা করে আসছে। আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ সহ সকলকে এই বিষয়ে সজাগ থাকার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। সমিতির দাবিসমূহ আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা যে আমাদের বক্তব্য শুনেছেন, আমার বক্তব্য শুনেছেন, সেজন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জানাতে আমি মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এখন যদি প্রশ্ন করতে চান আমাদের সভাপতি মহোদয় উত্তর দিবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি চৌধুরী ফরিদ, চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান। আমি প্রথমে আমার প্রিয় ভাই, আমার খুব স্নেহের, আমি তাকে খুব স্নেহ করতাম, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, অ্যাডভোকেট শহীদ আলিমের হত্যাকাণ্ডের আমি নিজে খুবই কান্নাকাটি করেছি। তার হত্যাকাণ্ড আমি নিজে মেনে নিতে পারিনি। একজন মানুষ হিসেবে, সাংবাদিক একজন মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পালন করার চেষ্টা করেছি। আজকে আপনার সংবাদ সম্মেলনের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা সংবাদ গুরুত্ব সহকারে প্রচার করেছেন। আপনারা আজকে যে বক্তব্য দিয়েছেন, এখানে আমি জানতে চাইব, এই যে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার জন্য আপনারা সবসময় দাবি করেছেন। আজকে এখানে একটা এই দায়িত্বটা আপনারা হয়তো দাবিটা এখানে করতে পারেন, হয়তো আপনাদের বলবেন কেন দাবি করেননি। ইসকনকে নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আপনারা দাবিটা করতে পারছেন অথবা করবেন কিনা। আরেকটা হলো আইআইটি মামলা হয়েছে, ওখানে চিন্ময়কে আসামি করার জন্য আপনারা সবাই বলেছেন, কিন্তু যেখানে দুদিন পরে মামলা হয়েছে তাকে এখানে আসামি করা হয়নি, তার আব্বা এটা মামলা করেছে। গত 26 তারিখ বাংলাদেশের মানুষ দেখেছেন চট্টগ্রাম আদালত অঙ্গনে। আমি মনে করি যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আমাদের দাবি দেখবে স্পষ্ট, ইসকনকে নিষিদ্ধের বিষয়ে আমাদের দাবি আছে। আরেকটা বিষয় হচ্ছে যে চিন্ময় দাসকে মামলার আসামি করা। আমরা তো শুরু থেকে বলেছি, আপনি নিশ্চয়ই জানেন 26/11/2024 তারিখে যখন তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনলেন, তাকে যখন আদালতের নির্দেশে জেলখানায় নেওয়ার জন্য গাড়িতে তোলা হলো প্রিজন ভ্যানে, আমরা দেখলাম কি পুলিশ দূরে নিরাপদ করে দাঁড়িয়ে থেকে তার সন্ত্রাসী সমর্থকরা তার প্রিজন গাড়ি ঘেরাও করে রেখেছেন। সবচেয়ে বড় কথা হলো যে সে মাইকে বক্তব্য দিয়ে, সিএমপির মাইকে বক্তব্য দিয়ে তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন তার রাষ্ট্র তার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য। সেই বক্তব্যের পরে তার সন্ত্রাসীরা উৎসাহী হয়ে এই তার গাড়ি ঘেরাও করে দীর্ঘ 4 ঘন্টা পর্যন্ত গাড়ি ঘেরাও ছিল। পরবর্তীতে তারা সমস্ত কর্মকাণ্ড করেছেন। আমরা আইনজীবী, আমরা অন্য কোনো সংস্থার লোক না, আমরা পেশাদার আইনজীবী। আমরা মনে করি যে ফৌজদারি অপরাধের সাথে তার সরাসরি বক্তব্যের মাধ্যমে জড়িত ছিল। আমরা প্রথমও দাবি করেছি, এখনো দাবি করছি। আমরা ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা মনে করি যে যেহেতু একটা হত্যাকাণ্ড কেউ অংশগ্রহণ করেন, কেউ পরিকল্পনা করেন, কেউ নির্দেশ করেন, এটা আমাদের আইনের ভাষা। আমরা মনে করি যে আইনগতভাবে চিন্ময় দাসকে এই মামলা সমূহতে আসামি করা অত্যন্ত জরুরি
এবং সেই মামলা আসামি হওয়ার মতো যুক্তিযুক্ত। আমরা তাকে মামলা যেহেতু হয়েছে তাকে আসামি করা হয়নি, পরবর্তী যে চার্জশিট আসবে এই প্রতিটি চার্জশিটে তাকে ইন্ধনদাতা হিসেবে, তাকে নির্দেশদাতা হিসেবে, পরামর্শদাতা হিসেবে, সহযোগী হিসেবে এই মামলা আসামি করার জন্য আমাদের জোর দাবি থাকবে। আর পাশাপাশি তার পরিবারের বিষয় যে আপনি বলেছেন, আমরা বলতে চাই, আমরা আইনজীবী সমিতি ইতিমধ্যে আমরা আমাদের এই হত্যাকাণ্ডের পরে আমাদের কোনো আনুষ্ঠানিক মিটিং হয় নাই, তবে আমাদের একটা প্রাথমিক আলোচনা আমাদের হয়েছে, আমরা এখনো বলবো না। আমরা বসে আগামী এই মাসে আমাদের একটা সভা আছে, আমরা আশা করি আইনজীবী সমিতি তার পরিবারের পাশে থাকবে। আমরা তার পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার যতটুকু সম্ভব আমাদের থেকে সর্বোচ্চভাবে আমরা চিন্তা করব, এটুকু আমাদেরকে আশ্বস্ত করতে পারি। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে তিনটি প্রশ্ন। সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে যে আইনজীবী আলিফের হত্যাকারীদের পক্ষে কাউকে যেন আইনিভাবে হত্যাকারীদের জন্য কোর্টে জামিন না চায় অথবা আইনি সহযোগিতা না করে। আমরা দেখেছি যে একাধিক আইনজীবী সেই কাজটি করেছেন এবং একজনকে পদত্যাগ করতে শুনেছি আমরা, যদিও সেটি প্রপার হয় না। সেদিন কি হলো, তারা আইনজীবী সমিতির নির্দেশনা কেন মানল না? যদি না মেনে থাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এই একটি প্রশ্ন। আমি একে জবাব দিয়ে ফেলি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হত্যা মামলার ক্ষেত্রে না। এখানে এই হত্যা, আপনি কোন চ্যানেলে? খবরের কাগজ। আচ্ছা, যাই হোক, আপনার উদ্দেশ্যে বলছি, আমাদের হত্যা মামলায় এখনো কোনো আইনজীবী পার্টিসিপেট করে নাই। আপনি এটা নিশ্চিত থাকেন। এটা সংশ্লিষ্ট যে মামলাগুলো তো হয়েছে সেগুলোতে একটা দুইটা মামলাতে এই ধরনের একটা বিষয় আসছিল, পরে ওকালতনামা প্রত্যাহার করেছেন। অতএব এখন আপাতত কোনো ওকালতনামা কেউ নাই এবং কোনো আইনজীবী এখন অংশগ্রহণ করে না। ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে প্রশাসনের কেউ কেউ ওখানে জড়িত আছে অভিনয়ের পরিস্থিতির জন্য, আপনারা মনে করছেন সুনির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পুলিশ প্রশাসনকে এটি জানিয়েছেন কিনা? আপনি সাংবাদিক হিসাবে আপনিও আমার সাথে একমত হবেন, যেহেতু আপনি পেশাজীবী লোক, আমিও পেশাজীবী লোক। ওই দিন চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তোলার পরে 4 ঘন্টা আদালত ভবনের সামনে দাঁড়ানো ছিল, কোনো পুলিশ সেখানে ছিল না। তার সমর্থকরা তাকে ঘেরাও করে রেখেছে। শুধু তাই নয়, তার প্রিজন ভ্যানের উপরে গাড়িতে উঠে উল্লাস করেছে। এটা থেকে প্রমাণ হয় না যে পুলিশ যারা দায়িত্বে ছিল তারা এটার পিছনে কারো না কারো ইন্ধন ছিল? এটাকে আপনি মনে করেন না? আমরা এই বিষয়ে জোরালো দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে এই ঘটনায় আপনি এটাও জানবেন, আমাদের চট্টগ্রামে অনেক বড় বড় রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হয়ে এই আদালত ভবনে এসেছিল। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছেন, আমরা আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীকে আনা হয়েছে, জামাতের নেতা শাহজাহান চৌধুরীকে আনা হয়েছে, মীর নাসিরকে আনছেন, আমির হোসেনকে এনেছেন। কই সেদিন তো তার কোনো সমর্থককে পুলিশ কাছে দেখতে দেয় না, হাত তুলতেও দেয় না। আমি দেখেছি, আমরা নিজেরা উপস্থিত ছিলাম। তাদেরকে কাছে যাওয়া তো দূরের কথা, হাত তোলার জন্য সুযোগ দেওয়া হয় নাই। তাহলে ওই দিন কেন পুলিশ এই প্রিজন ভ্যান গাড়ি ফেলে নিরাপদ দূরে দাঁড়িয়েছিলেন? কার ইঙ্গিতে কেন করেছেন? আজকে যদি সেদিন সেই ব্যবস্থা গ্রহণ করতো, আমার মনে হয় পরবর্তী যে ঘটনাগুলো চট্টগ্রাম আদালতে, এমনকি আমাদের একজন প্রিয় ভাই, আমি একজন নিরীহ ভাই, আমি মনে করবো উকিলের অনেক উকিলের মধ্যে আমরা নিজেদের মধ্যে অনেক আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। সেই অত্যন্ত নিরীহ লোক আমার দেখা মতে তাকে আজকে হত্যার শিকার হতে হতো না। আমি জোরালোভাবে আজকে বলবো যে এই ঘটনার পিছিয়ে পুলিশের কোনো না কোনো জায়গা থেকে ইন্ধন ছিল। আরেকটা জিনিস আপনি জানবেন, ডিসি অফিসের সামনে বিডিআর ছিল, আর্মি ছিল, পুলিশ তো তাদেরকে ডাকতে পারত, তাদেরকেও ডাকে নেই। আমি মনে করি যে এই ঘটনার সাথে প্রশাসনের, পুলিশের কারো না কারো জড়িত আছে। আমি তদন্ত করে বের করার জন্য অনুরোধ করব। তবে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে বক্তব্যটা আমরা লিখিত দিয়েছি, এটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো। ওখানে আমরা বলেছি এই বিষয়টা তদন্ত করে যারা জড়িত তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বেশ যে 6টি মামলা হয়েছে, এই কয়েকটি মামলার মধ্যে আমরা একটি বিষয় পেয়েছি যে কয়েকজন যুবদল বা বিএনপি কর্মী রয়েছে, যুবদলের একটি অংশ থেকেও সেই দাবিটি এসেছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, যেহেতু এই বিষয়গুলো একটা বিতর্কের জন্ম দিচ্ছে? না, ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন যে মামলাগুলো কিন্তু পুলিশ করেছে, যে মামলাগুলোতে রাজনৈতিক কর্মীদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলাগুলো পুলিশে করেছেন, পুলিশে গ্রেপ্তার করেছেন। আমরা পরবর্তীতে বিষয়টা আমাদের নজরে আসছে। তা আমরা মনে করি যে বিষয়টা যারা প্রকৃতভাবে অপরাধী তাদেরকে রাখা হোক, যারা হয়রানিমূলক যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছেন তারা যেন হয়রানির শিকার না হয়। এবং আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে একটা দফাতে আমরা উল্লেখ করেছি কাউকে যেন হয়রানি করা না হয়। ধন্যবাদ। আর কেউ আছেন?
কথা বলো নেই সে কিছু না হবে বা একে আলিয়াকে হ্যান্ডলাইন করো না। এখন আমি দিল্লির ছেড়ে কাজ করি। আপনি হয়তো দেখেছেন যে এই ঘটনার পরে সারা ভারত এবং বাংলাদেশের বাইরেও হচ্ছে হেডলাইন হচ্ছে অনেক ধরনের উস্কানিমূলক হেডলাইন যেটা কাউন্টারে আমাদের ইউজ করতে হচ্ছে। প্রথম যে বিষয়টা আন্তর্জাতিকভাবে যেটা হাইলাইট করা হয়েছিল যে চিন্ময় পক্ষে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং বিজয়া সম্মিলিত পরিষদের একাধিক নেতাদের অভিযোগ যে তারা আদালতে আসতে পারছেন না, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা ইনসিকিউর পে করছে। আইনজীবীরা যেহেতু মামলায় আসামি হয়েছে তারা বলেছেন যে জঙ্গিরাও আইনের মানে সাহায্য পেতে পারে, তাদের পক্ষে কারণ শূন্য হতে পারে। তাদের কথা হচ্ছে যে তারা যেহেতু মামলা আসামি সেক্ষেত্রে তারা এখানে আসছেন না, তাদের উপর একটা থ্রেট আছে। এরকম কোনো থ্রেটের কথা আপনাকে জানিয়েছে কিনা? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা বলেছেন যে তার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াতে, তো সেক্ষেত্রে আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেশন করে আপনাদের অনুরোধ অপেক্ষা করে যদি কেউ দাঁড়ায় সেক্ষেত্রে আপনারা তাদের বিরুদ্ধে আসলে কোনো স্টেপ দেবেন কিনা, যেটা ওনারা আশঙ্কা করছেন? ধন্যবাদ। জি, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি ডেইলি স্টারকে, যে আপনি কি এই যাবৎ কোনো জায়গায় শুনেছেন কোনো সময় যে কোনো আইনজীবীকে এখানে বাধা দেওয়া হয়েছে? আপনার কাছে কোনো অভিযোগ গেছে? না না, আমি আপনাকে একটা, যেহেতু আমাদের একটা আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন, আপনারা সাংবাদিক সম্মানিত সাংবাদিক আছেন, আপনাদের কেউ কি প্রশ্ন করেছে, আপনাদের অভিযোগ করেছেন যে আমাদেরকে আদালতে নাজাহাল করা হয়েছে, আদালতে যেতে দেওয়া হয় নাই, আমাকে হামলা করছে, বাধাগ্রস্ত করছে? আমার তো মনে হয় এরকম কোনো অভিযোগ অন্ততপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে এখন আমি পাই নাই। তবে হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করেছেন যে একটা মামলাতে কিছু লয়ার আসামি আছে যারা মামলাতে অংশগ্রহণ করার জন্য ভয় পাচ্ছে। তবে আমি আজকেও কয়েকজন আইনজীবীকে দেখেছি এই মামলার আসামির মধ্যে যাদের নাম আসছে বলে আমি শুনছি, অধিকাংশ আমি আদালতে তারা মামলা করছে, স্বাভাবিকভাবে এটা শুনতেছি। কেউ যদি না আসে এটা ব্যক্তিগত বিষয়, এটা আমি তো আনতে পারবো না। অনেকে কিন্তু আদালতে কার্যক্রম করতেছেন। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে আমরা আইনজীবী সমিতিকে হত্যা মামলায় অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করছি, এটাতে কোনো ন্যায় বিচার বিঘ্নিত হবে কিনা এই প্রশ্নটা আপনি করেছেন। আমি তো বলি না যে বাইরে থেকে আইনজীবী এনে ওনাদের ডিফেন্স করতে পারবে না, এই কথা আমি বলি নাই। তবে হত্যা মামলাতে একটা নিয়ম আছে, আপনি বোধহয় একটু আপনাকে জ্ঞাতার্থে বলছি। হত্যা মামলাতে কোর্ট বিচার যখন চলবে তখন কোর্ট নিজে একজন আইনজীবী নিয়োগ করবেন আসামি পক্ষে। ওনার এটাকে স্টেট ডিফেন্স বলে। উকিল ছাড়া কিন্তু মামলা হবে না, এটা আপনি মনে রাখবেন। আমরা বলছি যে যেহেতু আমরা আইনজীবী সমিতির সদস্য, যিনি মারা গেছেন তিনি আমাদের সদস্য, আমরা মনে করি যে ওনার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আইনজীবী সমিতি সদস্যরা আসামি পক্ষে দাঁড়িয়ে ওই আসামি নির্দোষ এই কথাটা বলবে না, এটা আমরা আহ্বান করেছি। তবে এটা উকিল থাকবে না এই কথাটা আমি বলি নাই। কোর্ট স্টেট ডিফেন্সও দিতে পারে, অথবা আসামিরা তারা বাইরে থেকে লয়ার আনি ওখানে পার্টিসিপেট করে অংশগ্রহণ, এটাতে আমাদের কোনো বাধা থাকবে না। আমরা আমাদের সমিতির সদস্যের কথা বলছি, অবশ্যই এটা তো আমাদের বাধা নেই, কিন্তু এটা আমাদের আইনজীবী সমিতি যেহেতু আমাদের সদস্য। অন্য কিছু কিছু অন্য এই আমি কাজ করি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, এটা ঐতিহ্যবাহী সংগঠন। তো ওই দিন গত 26শে নভেম্বর আমরা নিজস্ব চোখে দেখেছি, এটা আসলে এর আগে আমার 16 বছরের সাংবাদিক জীবনে দেখি নাই। যেটা নাজিম ভাই বললেন, আগে অনেক আসামিকে আনা হয়েছে, বিএপি আসামি, রাজনৈতিক আসামি। আমার প্রশ্নটা হলো, যেহেতু এখানে অনেক বিজ্ঞ আইনজীবীর মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, অনেকের চামড়া ভাঙচুর হয়েছে, তো পুলিশ তো পুলিশের বিষয়টা তদন্ত করবে, বা সমিতির পক্ষ থেকে কোনো তদন্ত করে কি কারা এটা জড়িত, কারা করতে পারে, যেটা ভিন্ন সংস্থা বা কোনো সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রতিষ্ঠান ওরকম তদন্ত কমিটি করে থাকে যেটা আমাদের ইনভেস্টিগেশন যেটা আমরা করি, কারা কারা হয়তো আমরা নাম্বার দিলে জড়িত পুলিশের হবে, সমিতির পক্ষ থেকে কোনো করা হয়েছে কিনা, আর সমিতির পক্ষ থেকে কোনো রকম বিজ্ঞ আইনজীবী বা কোর্টের মামলা করেছেন কিনা, সেটা মামলা হয়তো আমরা জানি বড় ঘটনা হয়েছে কিনা মামলা, বা যারা ক্ষতিগ্রস্ত এবং আমার গাড়িটা ঘুরিয়ে দিচ্ছে, আমার সম্পর্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তো বিচার চাইতে পারি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন যে এই নারকীয় ঘটনা, যেটা 26 তারিখ কোর্ট বিল্ডিংয়ের প্ল্যাটফর্ম থেকে, কোর্ট বিল্ডিং থেকে এবং পর্যায়ক্রমে চেম্বার ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই যে কথাগুলো বলছেন, আপনি কিন্তু ইতিমধ্যে জেনেছেন আমাদের আইনজীবী সমিতি থেকে একটা তদন্ত কমিটি আমরা ইতিমধ্যে গঠন করেছি, এবং সেই তদন্ত কমিটিতে আমাদের সিনিয়র অ্যাডভোকেট, আমাদের চট্টগ্রাম মহানগর সাবেক পিপি এবং বারের ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেবকে
প্রদান করে আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট। আমাদের প্রথম আলোর শিল্পী প্রশ্নটা করেছেন, আমরা অলরেডি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি আমাদের গঠিত হয়ে গেছে, কাজ চলছে। আমাদের বিজ্ঞ সদস্য যারা আছেন, অনুরোধ করছি আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ বা কোনো ধরনের তথ্য থাকলে আমাদের তদন্ত কমিটিকে আপনারা জমা দেবেন, যেহেতু একটা স্বচ্ছভাবে তদন্ত হবে। সমস্ত ঘটনা কোর্ট বিলিংয়ের শুরু থেকে 26 তারিখ কোর্ট প্রিমিস থেকে শুরু করে এবং পর্যায়ক্রমে বাংসুর থেকে শুরু করে সর্বশেষ হত্যাকাণ্ড পর্যন্ত সবগুলো আমরা এই তদন্ত কমিটি তদন্তের মধ্যে আসবে। মাননীয় সভাপতি, একটা সম্পর্ক প্রশ্ন যে আপনি বলেছেন জামিন শুনানি, মানে যে চিন্ময়ের ব্যাপারে বিভিন্ন মিডিয়া, ভারতের মিডিয়াগুলো বলছে যে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী এই ব্যাপারে চিন্ময়ের পক্ষে বাইরে থেকে কোনো আইনজীবী আপনি কত লিখেছেন? না, আমি না, এখন দেখেন ওই আদালতে আসামির পক্ষে কথা বলার জন্য আইনজীবী নিয়োগ করে, এটা তার অধিকার। আমরা চিন্ময় দাসের মামলায় কোনো আইনজীবীকে বাধা প্রদান করি না। আপনি নিশ্চয়ই জানবেন 2 তারিখ যখন শুনানির তারিখ ছিল, চিন্ময় দাসের মামলা যখন পেশকার সাহেব ডাকছে, 3বার ডাকছিল, ওখান থেকে কেউ রেসপন্স করে নাই। আমাদের কোর্টের নিয়ম হচ্ছে, আইনের বিধান হচ্ছে, যদি মিস মামলা যিনি দায়ের করবেন তার পক্ষে যদি কেউ শুনানি না করেন, মামলাটা নথিজাত হবে, অর্থাৎ মঞ্জুর না মঞ্জুর কিছু হবে না। এটা কোনো অর্ডার হবে না, নন স্পিকিং অর্ডার বলা হয়, এটা নথিজাত হবে। এখন কোর্ট, আমি মনে করি যে ওনার প্রতি দয়াপরবশ হয়ে ওনার মামলাটা শুনানির জন্য একটা তারিখ দিয়েছে। এখন ওই তারিখ উনি ওনার আইনজীবী যারা আছেন, ওকারনামা যারা আছেন, অথবা বাইরে থেকে কেউ এসে শুনানি করতে পারে, এটা তো আমাদের কোনো বাধা নেই। প্রশ্ন হচ্ছে যে ওনার উকিল থাকতে হবে। ওই দিন কয়েকবার ডাকা হয়েছিল, আমাদের কোর্ট এজলাসে মাইক রয়েছে, মাইকে ডাকা হয়, কিন্তু কেউ আসেনি। তো আমার মনে হয় কোর্ট ন্যায় বিচার করেছেন, ওনার মামলাটা ইচ্ছে করে ওই দিন নথিজাত করতে পারত, কিন্তু উনি শুনানির জন্য একটা তারিখ দিয়েছেন। শুভাশিস শর্মা হচ্ছে ঘটনা সংক্রমণে দুজন আইনজীবী গুরুতর আহত বা আইসিইউতে আছে। ইন্ডিয়ার একাধিক মিডিয়াতে মানে নিউজটা মানে বলা হয়েছে বা একাধিক মিডিয়া ইন্ডিয়ার মুসলিম মিডিয়াগুলো এগুলো কথা বলছে। এটা কি কম বাড়ির মেম্বার বা এটা কি ঢাকার কোনো ঘটনায় আহত হবে, সংসদের কোনো ঘটনায় এই নামে কোনো এই দুই নামে কোনো আইনজীবী আহত ছিল কিনা, আর এই দুজন এই নামে কোনো কম বাড়ির সদস্য কিনা? ধন্যবাদ। এই দুজন আমাদের বাড়ির সদস্য, রিগান আচার্য, আরেকজন কি শুভাশিস শর্মা, দুজন আমাদের বাড়ির সদস্য। তবে ইন্ডিয়ান মিডিয়াতে তাদেরকে ফেক ছবি দিয়ে তারা আহত হয়েছে বলতে এই ছবিগুলো প্রচার করছেন ইন্ডিয়ান মিডিয়াতে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই যে একজন পেশাজীবী মানে সংগঠনের নেতা হিসেবে আপনারা কি কোনো জায়গায় শুনছেন শুভাশিস শর্মা কোনো জায়গায় আহত হয়েছে? এখানে তো চট্টগ্রামে, আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনারা তো চট্টগ্রামের নারী নক্ষত্র কোথায় কি হচ্ছে এগুলো আপনাদের নজর করি। এই যে শুভাশিস শর্মা, আরেকজন কি রিগান আচার্য, তারা কোনো জায়গায় ওই দিন আহত হয়েছে এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? যদি না থাকে, আমি মনে করি যে ভারতের কনস্পিরেসি হচ্ছে তারা প্রেসিডেন্ট সরকারের পতনের পর তারা এটা মেনে নিতে পারছে না। প্রেসিডেন্টকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে বিভিন্ন ইস্যু দিয়ে আজকে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, এই পরিস্থিতির অংশ হিসেবে আমি মনে করি রিগান আচার্য এবং শুভাশিস শর্মার প্রতিটি মতে আহত যে ছবি ইন্ডিয়াতে প্রচার করছে, আমি মনে করি তারই অংশ। এগুলো ফেক, এই ধরনের কোনো ঘটনা হয় নাই, কেউ আহত হয় নাই, এগুলা মিথ্যা, অসত্য। ইতিমধ্যে রিউমার স্ক্যানের একটা সংগঠন এগুলো নিয়ে কাজ করেছেন, আপনারা পত্রিকা দেখেছেন। ওরা বলছে যে এগুলো অসত্য তথ্য, এগুলো একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ফেসিজমের, ভারত সরকারের ফেসিজমের মধ্যে যে আধিপত্য ছিল সেটা হারিয়ে ফেলায় তারা পাগল হয়ে তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই ধরনেরগুলো প্রচার করেছেন। এগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি ভারত একটি গণতান্ত্রিক সরকার দেশ, তারা যেন এই ধরনের মিথ্যা, অপবাদ, অসত্য, ফেক এগুলো নিউজ তাদের মিডিয়াতে না দিয়ে তারা সঠিক সত্য জিনিস প্রচার করবে বলে আমরা মনে করি। আমরা অনুরোধ করব ভারত সরকারকে এই ধরনের মিথ্যার আশ্রয় থেকে বিরত থাকবেন।
আচ্ছা, এটা একটা প্রশ্ন হচ্ছে যে 26 নভেম্বর যে ঘটনা আদালতে ঘটেছে, আইনজীবী হত্যা, ভাঙচুর, পুলিশের উপর হামলা, রাষ্ট্রদ্রোহ, দ্বিতীয় মামলা দ্বিতীয় আলিমের পরিবারের করা, শেষে আরো একটি গতকাল নালিশি মামলা হয়েছে। এইসব মামলায় কি জেলা আইনজীবী সমিতি কোনো সিদ্ধান্ত নিয়েছে তাদের পক্ষে, যারা আসামি আছে তাদের পক্ষে না দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন কি? না, এক্ষেত্রে একটা আলিম আপনাদের সহকর্মী, না, আমাদের সমিতি কোনো সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নিয়েছেন কিনা? না, প্রশ্ন হচ্ছে যে মামলা যেগুলো হয়েছে আপনি একটু দেখবেন মামলাগুলো যারা ক্ষতিগ্রস্ত তারা মামলাটা করেছে। এখন ওদের ক্ষতিগ্রস্তের জন্য যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা মামলা ইন্ডিভিজুয়ালি তাদের মামলার বিষয়ে তারা করবেন। এটা আমরা শুধু আমাদের আইনজীবী সমিতির সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, সেই হত্যার মামলাতে আমাদের অনুরোধ ছিল। অন্য মামলাগুলোর বিষয়ে আমাদের কোনো আইনজীবী সমিতির সিদ্ধান্ত নেই। তবে আমরা অনুরোধ করব, আমাদের যেহেতু আইনজীবী রক্তের সাথে প্রত্যেকটি মামলার সাথে একটা যোগসূত্র রয়েছে, সব কিছু আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। কারণ আমরা সচরাচর আইনজীবীরা ক্লায়েন্টের পক্ষে মামলা করি, কিন্তু মামলা করতে গিয়ে আমাদের অস্তিত্বের বিষয়টা আমরা নজর রাখার দরকার বলে আমি মনে করি। তবে আমাদের যে ভাই হত্যা হয়েছেন তার মামলার ব্যাপারে আইনজীবী সমিতির জিরো টলারেন্সে থাকবে।